আজ আমাদের আলোচনার বিষয় বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস। প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্রের জন্ম 1814 খ্রিস্টাব্দে, মৃত্যু 1883 খ্রিস্টাব্দে। প্যারীচাঁদ মিত্র সম্পর্কে প্রাথমিক কয়েকটি তথ্য। প্যারীচাঁদ মিত্রের পিতার নাম রামনারায়ণ মিত্র। জন্মস্থান অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার পানিশেহেলা গ্রামে। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। তিনি এই নামেই লেখালেখি করেছেন। ইংরেজি শিক্ষার জন্য তিনি হিন্দু কলেজে ভর্তি হন। ওই সময়েই তিনি ডিরোজিওর সংস্পর্শে আসেন। এবারে আমরা প্যারীচাঁদ মিত্র সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বক্তব্য দেখে নেব। এই বক্তব্যটি দেখলেই প্যারীচাঁদ মিত্রের গদ্য সম্বন্ধে আমাদের একটি প্রাথমিক ধারণা তৈরি হবে। তিনি কি লিখছেন? সংস্কৃত প্রিয়তা ও সংস্কৃতানুকারিতা হেতু বাংলা সাহিত্য অত্যন্ত নীরস, দুর্বল ও বাংলা সমাজে অপরিচিত হইয়া রহিল। টেকচাঁদ ঠাকুর প্রথমেই এই বৃক্ষের মূলে কুঠারাঘাত করিলেন। তিনি ইংরাজিতে সুশিক্ষিত, ইংরাজিতে প্রচলিত ভাষার মহিমা দেখিয়াছিলেন ও বুঝিয়াছিলেন। তিনি ভাবিলেন, বাংলার প্রচলিত ভাষাতেই বা কেন গদ্য গ্রন্থ হইবে না? যে ভাষায় সকলে কথোপকথন করে সেই ভাষায় আলালের ঘরে দুলাল প্রণয়ন করলেন। সেদিন হইতে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি, সেদিন হইতে শুষ্ক তরুর মূলে জীবন বাড়ি নিষিক্ত হইল। এই বক্তব্য থেকেই আমরা কি দেখতে পাচ্ছি, তিনি কথ্য ভাষার উপরে, অর্থাৎ প্যারীচাঁদ মিত্র কথ্য ভাষার উপরে, কথ্য গদ্যের উপরে সবচেয়ে বেশি করে জোর দিচ্ছেন। সাময়িক পত্র সম্পাদনায় প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র রাধারমণ শিকদারের সহায়তায় 1854 খ্রিস্টাব্দে প্রকাশ করেন মাসিক পত্রিকা। এই পত্রিকায় 12টি করে পাতা থাকত। এই পত্রিকার ভূমিকাংশে প্যারীচাঁদ মিত্র কি লিখছেন যে এই পত্রিকা সাধারণের, বিশেষত স্ত্রীলোকের জন্য ছাপা হইতেছে। যে ভাষায় আমাদিগের সচরাচর কথাবার্তা হয় তাহাতেই প্রস্তাব সকল রচনা হইবে। বিজ্ঞ পণ্ডিতেরা পড়িতে চান, পড়িবেন, কিন্তু তাহাদিগের নিমিত্তে এই পত্রিকা লিখিত হয় নাই। অর্থাৎ মাসিক পত্রিকার টার্গেট রিডার হলো সর্বসাধারণ, যেটা লেখা হবে কথ্য ভাষায়। এখানেও তিনি কথ্য ভাষার উপরেই সবচেয়ে বেশি করে জোর দিচ্ছেন। অর্থাৎ তার গদ্যের মধ্যে কথ্য ভাষার দিকটাই আমরা বেশি করে খুঁজে পাবো। এটাই তার গদ্যের সবচেয়ে বড় একটা দিক। প্যারীচাঁদ মিত্রের লেখা এই ভূমিকাংশ দেখেই আমরা বুঝতে পারি গদ্যকার হিসাবে তার ঝোঁক ছিল কথ্য গদ্যের দিকে। এবারে আমরা প্যারীচাঁদ মিত্রের লেখা গদ্য সম্পর্কিত কয়েকটি বইয়ের নাম বা গদ্যে লেখা কয়েকটি বইয়ের নাম আমরা দেখে নেব। আলালের ঘরে দুলাল গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে 1858 খ্রিস্টাব্দে। মাসিক পত্রিকাতে এই রচনাটি টেকচাঁদ ঠাকুর ছদ্ম নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। এটি পরে গ্রন্থাকারে মুদ্রিত হয় 1858 খ্রিস্টাব্দে। এটি মূলত একটি ব্যঙ্গ আখ্যান জাতীয় রচনা। এই লেখার মধ্যে উপন্যাসের বেশ কিছু বৈশিষ্ট্য দেখা গেলেও এটিকে পুরোপুরি উপন্যাস বলা যায় না। এরপর মদ খাওয়া বড় দায়, জাত রাখার কি উপায়, এই রচনাটি প্রকাশ হচ্ছে 1859 খ্রিস্টাব্দে। এটি নিন্দা সূচক একটি ব্যঙ্গাত্মক রচনা। এরপর নীতিকথা ধর্মী আখ্যানমূলক একাধিক রচনা প্যারীচাঁদ মিত্র লিখেছেন, যেগুলো গদ্যে। সেগুলো কি কি? 3টে রচনা আমরা একটু দেখে নিই। রামা রঞ্জিকা 1861, অভেদী 1871, আধ্যাত্মিকা 1880। এই 3টি রচনা নীতিকথা ধর্মী আখ্যানমূলক রচনার উদাহরণ। এছাড়াও তিনি কৃষি বিষয়ক প্রবন্ধ, কৃষিপাঠ, এছাড়াও ঈশ্বর তত্ত্ব বিষয়ক আলোচনা যৎ কিঞ্চিৎ তিনি রচনা করেছেন। এবারে আমরা জানবো প্যারীচাঁদ মিত্রের ভাষা রীতি। প্যারীচাঁদ মিত্রের ভাষা মানে গদ্যের ভাষা অত্যন্ত সহজ ও সরল। তিনি সাধু ভঙ্গিতে লিখবার নাম করে
সংস্কৃত শব্দ ও সমাসবদ্ধ পদের আড়ম্বরে বাংলা গদ্যকে প্রাণহীন ও দুর্বোধ্য করে তোলবার পক্ষপাতী ছিলেন না। তার আলালের ঘরে দুলাল গ্রন্থের ভাষা কথ্য ভাষার অনেকটাই কাছাকাছি, কিন্তু কিন্তু পুরোপুরি কথ্য রীতি নয়। এই রচনাটির মধ্যে উপন্যাসের একাধিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মনে রাখতে হবে, তার গদ্যে কেবলমাত্র তিনি ক্রিয়াপদগুলিকেই সাধু গদ্যতে রচনা করেছেন। প্যারীচাঁদ মিত্র তার গদ্যে ছোট ছোট বাক্য দ্বারা গদ্যটাকে রচনা করতেন। তার বাক্যগুলো তো ছোট ছোট। এতে বিষয়টি সহজবোধ্য হলেও জটিল ও গভীর ভাবনাকে এই ছোট ছোট বাক্য দ্বারা প্রকাশ করতে অনেক অসুবিধা হয়। কিন্তু এই ছোট ছোট বাক্য তিনি ব্যবহার করছেন কেন? কারণ তিনি গদ্যটা লিখছেন সর্বসাধারণের জন্য। ধ্বন্যাত্মক শব্দের ব্যবহার তার গদ্যের ভাষাকে জীবন্ত করতে সহায়তা করেছে। মদ খাওয়া বড়দায় জাত রাখার কি উপায় গ্রন্থে সংকলিত উপদেশমূলক কাহিনীগুলির দু একটিতে ছোট গল্পের সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্যারীচাঁদ মিত্রের ভাষায় বহু জায়গায় ফরাসি শব্দের আধিক্য লক্ষ্য করা যায়। এবারে আমরা প্যারীচাঁদ মিত্র সম্পর্কে অনেকগুলো কথা তো জানলাম, তার গদ্য রচনার কয়েকটি উদাহরণের বিষয়েও আমরা দেখলাম। এবার আমরা প্যারীচাঁদ মিত্রের গদ্যের দুটো উদাহরণ দেব। প্রথম উদাহরণটা আমরা দিয়েছি আলালের ঘরে দুলাল থেকে। ভালো করে পড়ছি, একটু শোনো। বাবুরাম বাবু চৌগপ্পা, নাকে তিলক, কাস্তে পেরে ধুতি পরা, ফুল পুকুরে জুতা পায়, উদরটি গণেশের মতো, কোঁচান চাদরখানি কাঁধে, একগাল পান, ইতস্তত বেড়াইয়া চাকরকে বলেছেন, ওরে হরে শীঘ্র বালি যাইতে হইবে, দু চার পয়সায় একখানা চলতি পানসি ভাড়া করত। এখানে দেখো যে বেড়াইয়া বা যাইতে হইবে, এই যে শব্দগুলো, এগুলো কিন্তু সাধু ভাষা। সাধু ভাষার এই ক্রিয়াপদগুলো কিন্তু সাধু ভাষায় লেখা। আর বাকি গদ্যটা যখন আমরা পড়বো সেটা কিন্তু কথ্য রীতি অনুসরণ করেই লেখা হয়েছে। আবার কি, মদ খাওয়া বড়দায় জাত থাকার কি উপায়, এর গদ্যেতেও ঠিক সেই একই উদাহরণ আমরা দেখতে পাই। ভবানী বাবু সকলকে ভালো রকম মদ আর জুগিয়ে উঠিতে পারিলেন না, আপনি বিলাতি রকম খান, অন্যকে ধীন গোজ দেন, সঙ্গী বাবুদের বরাবর মিজরি খাইয়া মুখ খারাপ হইয়াছিল, এখন মুড়ি ভালো লাগিবে কেন। এখানে পারিলেন, খাইয়া, এই যে শব্দগুলো, এই যে ক্রিয়াপদগুলো, এই ক্রিয়াপদগুলো কিন্তু সাধু ভাষায় লেখা। আবার দেখো এর সঙ্গে হইয়াছিল বদলে আবার হয়েছিল ঢুকে গেছে। অর্থাৎ এইভাবে সাধু চলিত কথ্য রীতি, মাঝে মাঝে ক্রিয়াপদে সাধু ভাষার ব্যবহার করে প্যারীচাঁদ মিত্র তার গদ্যকে নির্মাণ করেছেন। এইটাই হচ্ছে প্যারীচাঁদ মিত্রের গদ্যের মূলগত বৈশিষ্ট্য। মূল্যায়ন: বাংলা গদ্যকে সরল করে তোলবার চেষ্টায় প্যারীচাঁদ মিত্রের অবদান খুবই গুরুত্বপূর্ণ। প্যারীচাঁদ বড় শিল্পী নন, কিন্তু ভাষার ক্ষেত্রে তার সচেতন ভূমিকা বাংলা সাহিত্যের ইতিহাসে নতুন শক্তির সঞ্চার করেছে।